জামায়াত এবং বিএনপির মধ্যে এক ধরনের চাপানুতর দেখা যাচ্ছে। ধারণা করি ভবিষ্যতে এই চাপানুতর আরো বাড়বে, এমনকি সেটা ঝগড়া বিবাদেও পরিণত হতে পারে। জামায়াতে ইসলামের রাজনীতি নিয়ে বাংলাদেশে বরাবরই আগ্রহ এবং কৌতূহল। এই মানুষের সংখ্যা কম নয়, শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও তেমন। বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো বলুন আর শত্রু রাষ্ট্রগুলো বলুন, জামায়াত ইসলামের রাজনীতি নিয়ে যে কৌতূহল আছে, সেই কৌতূহলের মধ্যে নতুন করে যে আলোচনা হচ্ছে সেটা হলো যে জামায়াত ইসলামের মুভ, এটিকে কি স্মার্ট মুভ বলা যায় না এটিকে আর একটা খাদে পড়ার মুভ, সেটা নিয়েই আলোচনা। দেশকে একটা স্থিতিশীল অবস্থায় না এনে নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে যদি নির্বাচন হুট করে দিয়ে দেওয়া হয়, সেই নির্বাচন জাতির জন্য আরেকটা বিপর্যয় তো ডেকে আনতে। সেটি হলো দীর্ঘদিনের রাজনৈতিক জোট করা দুটি দল, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসঙ্গে 16টি বছর যুদ্ধ করলো। সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী, এই দুটি দলের মধ্যে কি প্রকাশ। আসসালামু আলাইকুম দর্শক, দেশের বাহির থেকে যারা ঠিক এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কেননা ভিডিওর শুরুতে আপনাদেরকে বিশেষ কিছু অংশ দেখিয়েছি, আপনারা হয়তো বুঝে গেছেন আজকে কোন টপিক নিয়ে আলোচনা হবে এবং কোন ধরনের ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং আজকের এই ভিডিওগুলা এককভাবে এবং ধারাবাহিকভাবে একের পর এক আপনাদের সামনে উপস্থাপনা করছি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকবেন। তো চলুন দর্শক, মূল ভিডিওগুলো একের পর এক দেখে আসি। দীর্ঘদিনের রাজনৈতিক জোট করা দুটি দল, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসঙ্গে 16টি বছর যুদ্ধ করলো, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী, এই দুটি দলের মধ্যে কি প্রকাশ্য দূরত্বটা প্রকাশ্যে চলে আসলো, বা তাদের মধ্যে ভাঙন বা ভিন্ন মেরুতে অবস্থানের বিষয়টিকে স্পষ্ট হয়ে উঠলো। সাম্প্রতিককালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে শুরু হয়েছে এই আলোচনা। বিএনপি মহাসচিব ভোট বিষয়ে যে সময়, যে কতদিনের মধ্যে ভোট হবে সে বিষয়ে দু একটা বক্তব্য দিয়েছেন। এই সরকারকে সমর্থন করেও তিনি সবসময় বলে আসছিলেন যে এই সরকারকে বিএনপি যৌক্তিক একটা সময় দিতে রাজি আছে, অর্থাৎ নির্বাচন অনুষ্ঠানের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, কিছু সংস্কার করা, প্রশাসন বা বিভিন্ন জায়গায় যে নিরপেক্ষতা সেটি আনার জন্য যে যৌক্তিক সময় প্রয়োজন, নিশ্চয়ই এই সরকার সে যৌক্তিক সময় নিবে এবং সেটা দিতে বিএনপির কোনো আপত্তি নেই। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যখন বললেন যে কতদিন তারা থাকবেন, সে বিষয়ে বলছিলেন যে আমাদের প্রাথমিক নিয়োগকর্তা হচ্ছে ছাত্র জনতা, যাদের আন্দোলনের ফসল হিসেবে এই সরকারটি এসেছে। সুতরাং ছাত্র জনতা যখনই তাদের চাইবে না, তার থেকে একদিনও তারা বেশি থাকবেন না। অবশ্য পাশাপাশি এটিও বলেছেন যে এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, তারা কতদিন থাকবেন। কিন্তু ওই যে ছাত্র জনতা যতদিন চাইবে তার বেশি থাকবেন না, এই কথাটি নিয়েও কেউ কেউ সমালোচনা করছেন যে ছাত্র জনতা চাইছে কি চাইছে না সেটি নিরূপণের উপায় কি? তারা তো জনগণের ভোটে নির্বাচিত নন। তারপরেও একটি সুন্দর নির্বাচনের জন্য যে যৌক্তিক সময় লাগবে সেটিতে বিএনপির কোনো আপত্তি নেই, সেটা দল থেকে বারবার জানানো হয়েছে। কিন্তু সংস্কারের নামে যদি দীর্ঘমেয়াদী সময় হয়, কালক্ষেপণ করা হয়, সেটি নিয়ে বিএনপি মহাসচিবের একটু আপত্তির কথা তিনি তুলে ধরেছেন। 24 আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কয়েকজন ব্যক্তির সংস্কারে তার বিশ্বাস নেই। নির্বাচন নিয়ে তিনি দ্রুত সংলাপের দাবি জানিয়েছেন এবং নির্বাচন বিষয়ে তার বিএনপির প্রত্যাশা ছিল যে প্রধান উপদেষ্টা তার ভাষণে একটি তাদের যে কাজের যে রোড ম্যাপ সেটি প্রকাশ করবেন, কিন্তু সেটি করেননি, সেই সমালোচনা করেছেন। কিন্তু এই বিএনপি মহাসচিবের এই সমালোচনার জবাবে জামায়াতের আমির বিএনপির নাম উল্লেখ না করলেও তার কথাগুলো যে বিএনপিকে নিয়ে বলা, সেটা বুঝতে কারো অসুবিধা হয় না। তিনি বলেছেন, এখন জাতি বহুমুখী সংকটে, একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে, আহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, পাহারা, হাতহারা, চোখহারা, কি কষ্টের মধ্যে তারা আছে। আবার ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে। যারা জনগণের জন্য রাজনীতি করে, রাজনীতি তো জনগণের জন্য,
তাদের তো উচিত এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। এই সময়টায় ওখানে না দাঁড়িয়ে যদি নির্বাচন 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 জিকির করলে জাতি তা কবুল করবে? বিএনপির সঙ্গে জোটে না যাওয়ার কথা জানিয়ে দলটির বিরুদ্ধে দখলবাজির অভিযোগও এনেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচন ওনাদের লাগেও তো না, যেখানে যা দখল করা ফুটপাত থেকে ফকিরের বাণিজ্য পর্যন্ত সব ওনারা নিয়ে নিয়েছেন। আওয়ামী লীগ 15 বছরে যা সাজিয়েছিল তার 80% ওনাদের দখলে ইতিমধ্যে চলে গেছে, বাকি 20 ভাগ আছে। আর কি করবে সরকারে গেলে? সরকার তো হয়েই গেছে। জামায়াতের আমিরের কথা শুনে মনে হচ্ছে যে বিএনপি সরকার গঠন করে শুধু দখল করার জন্যই। তো দখলটা যখন হয়েই গেছে তখন নির্বাচন দিয়ে আর কি হবে? এর জবাবে বিএনপি মহাসচিব 28 আগস্ট বলেছেন যে যাদের জনসমর্থন নেই, জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা এ ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে। আমি কোনো দলের নাম বলছি না। তিনি নাম না বললেও কাদের কথা বলেছেন এখানেও নিশ্চয়ই দেশবাসীর বুঝতে অসুবিধা হয়নি। তিনি আরো বলেছেন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লড়াইটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য, সেটার জন্যই তো নির্বাচন। এটা তো আমাদের অধিকার। আমরা তো নির্বাচনের জন্যই এতদিন লড়াই করেছি, সংগ্রাম করে এসেছি। বিএনপি মহাসচিব বলেন, আমরা এখনো 1-11-র কথা ভুলে যাইনি, তাই আবার যখন ওই চেহারাগুলো সামনে আসে তখন যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়, প্রশ্ন এসে যায়। সেজন্য আমরা একটা আলোচনার কথা বলেছি, পারস্পরিক আলোচনার দরকার। এটাই আমরা বলেছি, সংলাপের কথা খুব জোর দিয়ে বলেছি। আজকে আবারও বললাম, দ্রুত আলোচনার প্রয়োজন, না হলে হবে কি অনেক ভুল বুঝাবুঝির তৈরি হয়। সবকিছু তো পাবলিকলি হয় না, অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে। এই যে দুজনের বক্তব্যের মধ্যে জামায়াতের আমির যে কথা বলেছেন সেটি একটি ঢালাও অভিযোগ, এটা অনেকটা বোঝা যায়। প্রচারণা এরকম অনেকে করেন যে বিএনপির নেতাকর্মীরা অনেক জায়গায় দখল, চাঁদাবাজি, বাণিজ্য শুরু করেছেন, কিন্তু এই বিএনপি একটি বিশাল দল। এই রকম মানের একটা বিশাল দলের মধ্যে সবাই যে সুবোধ হবে, সবাই যে দলের নির্দেশনা মেনে চলবে এমন নাও হতে পারে। সব দলেই কিছু দুষ্টু লোক থাকে। তো একটা পরিবারের মধ্যেও তো সব সন্তান সমান হয় না, কেউ কেউ একটু দুষ্টুমি করে। তো কিন্তু তাদেরকে শাসন করা হচ্ছে কিনা, বিচারের আওতায় আনা হচ্ছে কিনা, সেটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিএনপির শীর্ষ পর্যায় থেকে কঠোর বার্তা দেয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বক্তব্যেও সবাইকে ধৈর্য ধারণ করবার জন্য এবং ক্ষমা, প্রতিহিংসা নয় সেই আহ্বান জানিয়েছেন। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তিনিও এ পর্যন্ত এই 5 আগস্ট থেকে শুরু করে তার আগে পরে যত বক্তব্য দিয়েছেন সবই দেশের পক্ষে, মানুষের পক্ষে, দলকে শান্ত রাখার পক্ষে, দলকে একটা শৃঙ্খলার মধ্যে রাখার পক্ষে, এবং তার এই বক্তব্য সব জায়গায় প্রশংসিত হয়েছে। তার প্রেক্ষিতেই দলটি অনেকটা সংযত আচরণও করছে। বিএনপি এই সরকার, আওয়ামী লীগ সরকার পতনের পরে এবং তাদের নেত্রী পালিয়ে যাওয়ার পরে, যেখানে আওয়ামী লীগের নেতারাই আশঙ্কা করেছিল যে পতনের পরে এক রাতেই 10 লক্ষ লোক খুন হবে তাদের, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, অনেকে বলেছে লাখের নিচে কেউ নামেনি। অথচ বিএনপি তাদের নেতাকর্মীদেরকে এইভাবে বুঝিয়ে শান্ত রাখতে পেরেছে বলেই 5 তারিখে 5 আগস্ট এই সরকারের পতনের পরে, গণহত্যার মুখে পতনের পরে বিএনপির কোনো নেতা বা কর্মীকে, আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মীকে বিএনপির কোনো নেতা কর্মী খুন করেছে, হত্যা করেছে এরকম কিন্তু শোনা যায়নি। অথচ তারা যেই নিপীড়ন করেছে আওয়ামী লীগ এই বিএনপির উপরে, এটা কিন্তু তারাই আতঙ্কে ছিলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরাই আতঙ্কে ছিলেন, কিন্তু সেটি ঘটেনি। এটা দলের অবশ্যই একটা পজিটিভ দিক। চাঁদাবাজি বা দখল এইসব প্রশ্ন কোথাও কোথাও অভিযোগ এসেছে, সেই কারণে বিএনপি মহাসচিব বলেছেন যে আমরা আমাদের দলের ইতিমধ্যে 56-57 জন নেতাকর্মীকে বহিষ্কার করেছি, অর্থাৎ তারা অ্যাকশন নিচ্ছে। কিন্তু তারপরেও জামায়াত ইসলামী প্রকাশ্যে এইভাবে তাদের দীর্ঘদিনের মিত্র এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধ করা একটি বড় রাজনৈতিক দল, বড় সঙ্গী, তার বিরুদ্ধে প্রকাশ্য অভিযোগ এনেছেন। নিশ্চয়ই এর পেছনে কোনো একটা রাজনীতি আছে। এই রাজনীতিটা কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ছোট দল
নির্বাচনে তারা জিতবে না বা ওরকম খুব ভালো ফল করার আশাও নেই, সুতরাং তারা ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। সেই উদ্দেশ্যটা কি? 111-এর কথাও মনে করিয়ে দিয়েছেন যে 111 সরকারের আচরণ সেই দিকে যাতে এই সরকার যেতে না পারে। এবং এই প্রসঙ্গে 111 আসার পরে জামায়াত ইসলামীর আচরণটাও যদি আমরা একটু মাথায় নেই, তাহলে কি হয়েছিল? তখন বিএনপি, তার ইমিডিয়েট আগে বিএনপি ক্ষমতায় ছিল, সুতরাং বিএনপি তখন ক্ষমতাচ্যুত হলো, তাদের নেতা কর্মীদের ব্যাপক হারে গ্রেফতার, মামলা চলতে থাকলো। বিএনপি নেত্রী এবং আওয়ামী লীগের নেত্রী দুজনকেই জেলে নেওয়া হলো। আওয়ামী লীগের অনেকের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হলো। জামায়াত ইসলামীর কোনো নেতার নামে এই মামলাটা হলো না, তাদের কাউকে ধরপাকড় করা হলো না। জামায়াত ইসলাম ভাবলো যে বিএনপি আওয়ামী লীগ দুটোই দুর্নীতির অভিযোগে বিপর্যস্ত হচ্ছে, গ্রেফতার হামলা মামলায় 111 সরকারের, সুতরাং আমরা যেহেতু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হইনি, গ্রেফতার হামলা মামলার মধ্যে পড়িনি, সুতরাং আমরা মনে হয় এই সুযোগে বিএনপি জামাতের থেকে খুব ভালো করে বসবো। এই চিন্তা থেকে তারা তাদের মতো করে ওই বিভিন্ন দলের বিরুদ্ধে ঠিক এখনকার মতো এরকম কথা বলেছিল। কিন্তু 2008 সালের যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে দেখা গেল যে জামায়াত ইসলামী সর্বসাকুল্যে মাত্র 2টি আসনে বিজয়ী হয়েছে এবং তাদের প্রাপ্ত ভোটের শতাংশ ছিল 4.7। জামায়াত ইসলামীর রাজনীতি নিয়ে বাংলাদেশে বরাবরই আগ্রহ এবং কৌতূহল। এই মানুষের সংখ্যা কম নয়, শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও তেমন। বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো বলুন আর শত্রু রাষ্ট্রগুলো বলুন, জামায়াত ইসলামের রাজনীতি নিয়ে যে কৌতূহল আছে, সেই কৌতূহলের মধ্যে নতুন করে যে আলোচনা হচ্ছে সেটা হলো যে জামায়াত ইসলামীর মুভ, এটিকে কি স্মার্ট মুভ বলা যায় না এটিকে আরেকটা খাদে পড়ার মুভ, সেটি নিয়েই আলোচনা। কেন আলোচনা করছি? কেননা জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, সাবেক জাসদ ছাত্রলীগ নেতা থেকে তিনি ছাত্র শিবিরে যোগদান করার মাধ্যমে জামায়াত ইসলামীর যে রাজনীতির গোড়পত্তন তার, সেটির মাধ্যমে বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের পরীক্ষা দিতে দিতে আজকে তিনি জামায়াত ইসলামীর নায়েবে আমির। তার যে সাম্প্রতিক বক্তব্য, সেই বক্তব্যটা বেশ কিছু মহলে সন্দেহের উদ্রেক সৃষ্টি করেছে এবং এ নিয়ে নানান রকম আলোচনা তৈরি হচ্ছে যে বিএনপি এবং জামায়াতের সম্পর্কটা আসলে কেমন, কিংবা জামায়াত কি ভেবে এই ধরনের রাজনৈতিক অবস্থান নিল। তারা কি এমন পর্যায়ে চলে গিয়েছে যে তারা ভাবছে যে না, বিএনপির সাথে রাজনৈতিক সম্পর্ক ছাড়াই তারা এবার নির্বাচনে অংশ নিতে পারবে এবং সেই নির্বাচনে অংশ নিলে তারা সরকার গঠন যদি নাও হয়, এমনকি বিরোধী দলের রাজনীতিতে ভূমিকা রাখতে পারবে। এটার বাস্তবতা, পক্ষে বিপক্ষের যুক্তি নিয়ে নানান রকম কথা আছে, সেগুলোই আজকের আলোচনার বিষয়। আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জোটে যাবো কিনা। আপনারা কি মনে করেন, যাওয়া দরকার? এগুলো আমরা সবাই চোখের সামনে দেখছি না। আজকে যদি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করা হয়, ভাই তুমি বলো তো এদেশে নির্বাচনটা কখন হওয়া উচিত, সেও একটা জবাব দিবে না? এখন সবাই কিন্তু সচেতন, কিন্তু আবার অস্থিরতা আবার শুরু হয়ে গেছে। এই গত পরশুদিন আবার ওনারা নির্বাচনের রোড ম্যাপ চেয়ে বসেছে। শফিকুর রহমান আরো বেশ কিছু কথা বলেছেন, সেগুলো নিয়েই আমি আলোচনা করব। তবে তার আগ দিয়ে চলুন যে এই যে নির্বাচনী রোডম্যাপের ঘোষণাটার প্রেক্ষাপট কি, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তিনি তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন যে অনেকে জিজ্ঞেস করেন নির্বাচন কখন হবে। এই প্রশ্নটার উত্তর তো আসলে আপনারা, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মন্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত না। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। ডক্টর ইউনূসের এই বক্তব্য যথেষ্ট শুভঙ্করের ফাঁকি। কেন ফাঁকি সেটি নিশ্চয়ই আমি আলোচনায় বলবো। তবে এই বক্তব্যের প্রেক্ষিতে তার প্রতি উত্তরে যেসব রাজনৈতিক দল মন্তব্য করেছেন, বলাই বাহুল্য আওয়ামী লীগের রাজনীতি তো বাংলাদেশে নাই আপাতত। জামায়াতে ইসলামী তারা বলেছেন যে তারা এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট, কিন্তু বিএনপি বলেছে যে সবকিছুই ভালো আছে, কিন্তু আমরা ভেবেছিলাম একটা নির্বাচনের রোড ম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা করবেন। এখন এই রোড ম্যাপটারই বিরোধিতা করছে জামায়াত ইসলামী। কেন, সেটি নিয়ে যৌক্তিক প্রশ্ন তোলা উচিত বলে আমি মনে করি।
কেন মনে করি যে রোড ম্যাপ কি আর নির্বাচন কি দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এটা ঠিক বিএনপি এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের আগেই শেখ হাসিনা সরকারের পতনের পরে তারাদের পল্টনে সমাবেশ করেছিল, সেখান থেকে নির্বাচনের দাবি তুলেছিল, দ্রুত নির্বাচনের দাবি তুলেছিল। সেই দাবি থেকে তারপরে তারা সরে এসেছে। পরে সরে এসে সরকারকে যৌক্তিক সময় নির্ধারণের জন্য তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যৌক্তিক সময় তো একটা আপেক্ষিক শব্দ, এটা একটা ভেগ টার্ম। যারা আপনারা শিক্ষিত আছেন তারা বুঝবেন যে এটা একটা ভেগ টার্ম। যৌক্তিক সময় হচ্ছে ভেগ টার্ম। এমনকি ডক্টর ইউনূস যেটা বলেছেন যে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, আপনারা যখন বলবেন আমরা তখন নির্বাচন দিব, আপনারা যখন বলবেন তখন নির্বাচন দেবে, এটার অর্থ কি? তার মানে কি ডক্টর ইউনূস চাচ্ছে যে তার বিরুদ্ধে আবার বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা জামাত ইসলাম সম্মিলিতভাবে নির্বাচনের দিন তারিখ ঘোষণার জন্য আন্দোলন শুরু করুক, যেটা হয়েছিল 2007-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে? নিশ্চয়ই আপনাদের মনে আছে, তাই তো? 2006-এ বিএনপি সরকারের চলে যাওয়ার পর যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, একাগ্র সরকার আমরা যেটাকে বলি, সেই একাগ্র সরকারেও নির্বাচনের দিনক্ষণ নিয়ে তাদের কতদিন ক্ষমতায় থাকবে সেটি নিয়ে কোনো রকম স্পষ্ট জবাব তাদের ছিল না। সেই স্পষ্ট জবাব না থাকার প্রেক্ষিতে তারা এমনভাবে ফ্রি স্টাইলে সরকার পরিচালনা করতে থাকে যে একটা সময়ে বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামী সবাই বীতশ্রদ্ধা হয়ে যায় এবং একটা পর্যায়ে তারা নানা রকম আন্দোলন শুরু করে। সেই আন্দোলনে সেনাবাহিনীর অনেক কর্মকর্তাকে রাস্তায় নাজেহাল হতেও আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেনাবাহিনীর সদস্যদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া দিয়েছে, সে ধরনের ঘটনাও জানি। এবং একটা দীর্ঘমেয়াদী সময়ে যখন সেনাবাহিনীর সদস্যরা মাঠের রাজনীতি কিংবা মাঠ পরিচালনা করেন, তখন তারাও নানান রকম দেন দরবার, নানান রকম লোভনীয় অফার, নানান রকম কার্যক্রমের সাথে ইনভলভ হয়ে যান, যেটাতে তাদের অভ্যন্তরীণ বাহিনীতে দ্বন্দ্ব প্রকট হতে শুরু করে এবং প্রকাশ্য রূপ নিতে পারে। এটা একটা সংজ্ঞা এবং সেই সংখ্যার বাস্তবতা হলো অবশ্যই যে আমরা বিডিআর বিদ্রোহের কথা জানি, পিলখানা হত্যাকাণ্ডের কথা বলি, যেখানে 57 জন সামরিক কর্মকর্তা জওয়ান নিহত হয়েছিলেন এবং সেটি এখনো এই দগদগে ঘা আছে। সেটার পেছনে অনেকখানি আমরা বলি যে রাজনৈতিক ইন্ধন, কিন্তু এটাও ঠিক যে মাঠ পর্যায়ে যেসব কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো, চাল ডাল কর্মসূচি এবং অন্যান্য, সেখানে হিসাবের দেন দরবারে কিছু ঘাটতি ছিল বলে অভিযোগ সেই সময়কার বিডিআর পরিবারগুলোর তরফ থেকে তোলা হয়েছিল। আমরা জানি না এটার তদন্তটা কোন পর্যায়ে, যেহেতু শেখ হাসিনা সরকার এটা তদন্ত প্রক্রিয়া আগাতে দেয়নি। এখন এই উন্মুক্ত সময় নিশ্চয়ই তদন্ত প্রক্রিয়াটা আগাবে এবং এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকম কথা হচ্ছে। কিন্তু আমি যেই প্রেক্ষিতে আলোচনাটা তুলেছি সেটি হলো যখন দীর্ঘমেয়াদী একটা আর্মি অর্থাৎ একেবারে প্রশিক্ষিত অস্ত্রধারী বাহিনী যখন মাঠে থাকে, সিভিল প্রশাসনের মাঠে থাকে, তাদের সাথে নানা রকম দ্বন্দ্ব তৈরি হয়, নানা রকম বিভেদ তৈরি হয়। যে বিভেদটা আমরা এর মধ্যে দেখেছি বা খাগড়াছড়ি না রাঙ্গামাটিতে কোন জায়গায় 3 জন পুলিশ সদস্যকে পেটানোর ঘটনা ঘটেছে। কেন? একজন আর্মি কর্মকর্তাকে সালাম দেওয়া হয় নাই, কনস্টেবলের 3 কনস্টেবলস নাকি সালাম দেয় না সেই অজুহাতে। তো এই ঘটনাগুলো তো স্পর্শকাতর এবং দীর্ঘমেয়াদী। আমরা বারবার বলি যে বাংলাদেশ আর্মি হলো এমন দেশপ্রেমের জায়গা এবং আমরা এই বাহিনীটাকে অন্তত এমন জায়গায় অক্ষত রাখতে চাই যেখানে সাধারণ মানুষের যে ভাবনা, সাধারণ মানুষের যে শ্রদ্ধাবোধ এবং আশা ভরসা সেটি যেন সমুন্নত থাকে। কিন্তু সেই সমুন্নত থাকার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তখন যখন দীর্ঘমেয়াদীভাবে তারা রাজপথে অবস্থান করে এবং মানুষের সাথে দ্বন্দ্বে জড়ায়। রাজনীতি অনেক কঠিন জায়গা, এখানে নানান রকম মত পথ এবং স্বার্থন্বেষী মহল, সুবিধাবাদী মহল, দেশপ্রেমিক মহল, সবার একটা সম্মেলন থাকে। এই পথটাতে যারা চলেন তারা জানেন কিভাবে এই পথটিতে মিলিয়ে চলতে হয়। আমাদের রাজনৈতিক যে বন্দোবস্ত, আমাদের যে রাজনৈতিক কালচার, সেই রাজনৈতিক কালচার আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে দোষ নেই, আমিও স্বপ্ন দেখি যে না এটা একদম ফুলের মতো পুত পবিত্র হবে, একেবারে সুইজারল্যান্ডের মুক্ত বাতাসের মতো আর কি সৌন্দর্য পরিমণ্ডিত হবে। কিন্তু বাস্তবতা খুব কঠিন। কঠিন বলেই আপনারা দেখছেন যে না, আজকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, প্রায় 20 দিন হলো। এই 20 দিনের আগে আরো অন্তত 7 থেকে 10 দিন কোন রকম সরকারবিহীন চলেছে বাংলাদেশ। 10 দিন সরকারবিহীন বলতে আমি বুঝিয়েছি যে পুলিশবিহীন চলেছে, আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, শিক্ষার্থীরা দায়িত্ব নিয়েছেন। তো এই 20 দিনেই আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের যে জট, সেটি যদি না বলি সেটা একটা সত্যের অপপ্লাপ হয়ে যাবে। আমরা দেখছি যে রাস্তাঘাটে আইন শৃঙ্খলা বাহিনী নামমাত্র ভূমিকায় দায়িত্ব পালন করছে না বললেই চলে। প্রশাসনের কোনো টেবিলের ফাইল নড়চড় হচ্ছে না। যেভাবে পারছে রাজনৈতিক দলের দাবি নিয়ে, রাজনৈতিক দাবি নিয়ে, অরাজনৈতিক দাবি নিয়ে মাঠে দখল করার চেষ্টা করছে। কেন এগুলো হচ্ছে সেগুলোর কারণ অনুসন্ধান করলেই বোঝা যাবে যে নির্বাচনী রোডম্যাপটা কেন গুরুত্বপূর্ণ। দেখুন, প্রশাসন যখন এই যে লক্ষ লক্ষ মানুষের যে রাষ্ট্রযন্ত্র, সেই রাষ্ট্রযন্ত্রটা একটা ফ্যাসিবাদের রেখে যাওয়া রাষ্ট্রযন্ত্র। এটা প্রত্যেকটা লেয়ারে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা বসে আছেন, সাধারণ মানুষও আছেন। পুলিশের প্রত্যেকটা লেয়ারে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা আছেন, সাধারণ দেশপ্রেমিক লোকজনও আছেন। তো এই পুলিশ, বিজিবি কিংবা প্রশাসন যারা চালায়, তারা কি একটা অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ পালন করে
একেবারে যেভাবেই আছে দায়িত্বটা 100% দিবে, না তাদের ভিতরেও দ্বিধাদ্বন্দ্ব আছে যে না আমরা আদৌ জানি না এই সরকার কদিন থাকবে এবং এই সরকারের আমলে কি আচরণ আমরা করব, তার প্রেক্ষিতে পরবর্তী সরকার আমাদের উপরে ব্যবস্থা নেবে, সেটা হোক শাস্তিমূলক ব্যবস্থা, সেটা হোক প্রশংসামূলক ব্যবস্থা। প্রশাসনে যারা আছে, পুলিশে যারা আছে, তারা সবাই জানেন যে এই সরকার চিরস্থায়ী বন্দোবস্তের সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং আজকের যে অস্থিরতা, আজকের যে অরাজকতা, সেটি ডক্টর ইউনূসের সরকারের সামগ্রিকভাবে আমরা যদি বলি যে ব্যর্থতা, সফলতার সময় এখনো আসেনি, কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটা একটা অরাজক রাষ্ট্র চলে এসেছে। ছাত্র সমন্বয়কদের একজন একটি স্ট্যাটাস লিখেছেন, তিনি লিখেছেন যে বাংলাদেশ রাষ্ট্রটি চলছে এখন ফেসবুকের মাধ্যমে, আর ফেসবুক চলছে মবের মাধ্যমে। তো এই মব যখন রাষ্ট্র চালায়, ফেসবুক যখন রাষ্ট্র চালায়, তখন রাষ্ট্র ফাংশন করে না, এটা খুব বিপজ্জনক। আসলে বিপজ্জনক, আমরা একটা বিপজ্জনক পথ অবতরণ করছি। সেই পথে আমাদের যে ফেসিবাদের বিতরণের পর যে সময়টুকু আছে আমাদের হাতে, সেই সময়ে আমরা চেষ্টা করছি সময় ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করতে। আপনাদের সে ভুলে যাওয়ার কথা না, আমি এর আগের কয়েকটি আলোচনা ধারাবাহিকভাবে বলেছি যে এই সরকারকে সময় দিতে হবে, আমাদের কিছু হিসাব নিকাশ আছে এবং সেই সময়টা যৌক্তিক হতে হবে। অবশ্যই এমন না যে অনন্তকালের জন্য তারা ক্ষমতায় বসে থাকবে, কেননা বাংলাদেশ নামক রাষ্ট্রটি পলিটিক্যাল পার্টি ছাড়া এই রাষ্ট্রের শৃঙ্খলা আমরা যেভাবে কল্পনা করি সেটি খুবই একটা রোমান্টিক চিন্তা, এটি আমি অন্তত নিশ্চিতভাবে বলতে পারি। আমরা এই রাষ্ট্রের সংস্কার চাই, যেই সংস্কারগুলো চাই সেই সংস্কারগুলো সুদূর পরাহত এবং সেই সংস্কারগুলোর পথে অনেক অন্তরায় আছে, এই কারণে যে সংবিধান যদি আপনি সংস্কার না করেন, সংবিধান যদি আপনি পরিবর্তন না করেন, ভেঙে না ফেলে দেন, তাহলে কোনো সংস্কারই আসলে সংস্কার না। আমরা যতদূর জানি এই সরকার সংবিধান সংস্কারের পথে হাত দিবে না, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কোনো পরিকল্পনাও নেই। সুতরাং সংবিধান যদি আপনি পরিবর্তন চান কিংবা সেখানে যদি ফ্যাসিবাদের বিকল্প রাষ্ট্র তৈরির বিধান যুক্ত করতে চান, আপনাকে জন ম্যান্ডেট নিয়েই আসতে হবে। যেহেতু বিপ্লবের ম্যান্ডেটকে ডক্টর ইউনূসের সরকার প্রত্যাখ্যান করেছে, তারা সেই পথে যাচ্ছে না। বিপ্লবের ম্যান্ডেট হলে কি হয়, সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নিজেরাই সংবিধান তৈরি করে, আমরা সেই দাবির কথা বলেছিলাম। কিন্তু সরকার এখনো পর্যন্ত যেটা চলছে সেটা হলো এই বর্তমান সংবিধানকে কিভাবে সামনে রেখে আগানো যায় সেটা। তো সংবিধানে যদি আপনি সংস্কার না করবেন, রাষ্ট্রে যদি আপনি সংস্কার না করবেন, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক রদবদল দিয়ে আপনি রাষ্ট্র সংস্কার করবেন এবং সেই রাষ্ট্র সংস্কারের জন্য যতদিন আপনি সময় চান ততদিন আপনি সময় আপনাকে দেয়া হবে, যদি আপনারা এই ভাবনা ভেবে থাকেন, সেটা তো একটা ভুল ভাবনা। সে কারণেই এসেছে যে একটি রোডম্যাপের অর্থ এই না যে কালকে নির্বাচন দিন। তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী উপদেষ্টা ডক্টর ইউনূস কিংবা যারা দায়িত্বে আছেন তাদের তো নিশ্চিত করে বলতে হবে যে আমরা ক্ষমতায় থাকবো 2 বছর, এই 2 বছরের মধ্যে আমরা এই কাজগুলো সংস্কার করব, অথবা আমরা 3-3.5 বছর ক্ষমতায় থাকবো, তার মধ্যে আমরা এই কাজগুলো সংস্কার করব, অথবা আমরা 1 বছর ক্ষমতায় থেকে আমরা বেসিক সংস্কারটা করে একটা রাজনৈতিক দলের কাছে কিংবা একটা নির্বাচনের মাধ্যমে আমরা চলে যাব। দেখুন, ডক্টর ইউনূসের বয়স 84 বছর, তিনি চাইলেও অনন্তকাল ক্ষমতায় থাকার মতো শারীরিক সক্ষমতা তার নেই। আর যারা অন্যান্য উপদেষ্টারা যোগ দিয়েছেন এই সরকারে ডক্টর ইউনূসের নেতৃত্বে, তারা কিন্তু এই প্রলোভনে যোগ দেন নাই যে চিরস্থায়ীভাবে তারা এই ক্ষমতায় থাকবেন। তারা সংবিধানের মধ্যে থেকে রাষ্ট্রের প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার করে যেন একটা নির্বাচন করা যায় যেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সবাই সমান অংশগ্রহণের সুযোগ পাবে, সমানভাবে নিজেদের প্রভাব বিস্তারের সময় পাবে, সেই জায়গাটা তারা করবেন এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক সংস্কার করে একটা নির্বাচন দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন, কেননা অনেকে আপনারা দেখেছেন কমেন্ট সেকশনে এসে আপনাদের মন্তব্যগুলো কিন্তু দেখে তারা কিন্তু অনেক ধরনের আরও প্রশংসনীয় কথাবার্তা বলে থাকেন। দর্শক, আজকের এই ভিডিওটি পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।